আয়াতুল্লাহ খামেনি সে প্যানেল থেকে বেছে নেয় যে কারা কারা ওখানে দাঁড়াতে পারবে। দ্যাট মিনস ইট ইজ নট ইনক্লুসিভ। এখন বর্তমান পরিস্থিতিতে ইরানের যে গভর্নমেন্ট, তার হলো ইরানিয়ার গভর্নমেন্ট একদিকে, তার সঙ্গে জড়িয়ে আছে আইআরজিসি, রেভলিউশনারি গার্ড, আর আরেকটা আছে যেটা ওর চেয়েও ডেঞ্জারাস, সেটার নাম হলো বাসিজ। এই বাসিজ যে এটা হলো ওই যে গুন্ডা, হ্যাঁ, আমাদের ওই বাংলাদেশের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করতে চাই আমাদের দর্শকরা, এটা হলো যে হেলমেট বাহিনী কিংবা ছাত্রলীগের গুন্ডা বাহিনী। এই আন্দোলনটা যে মানে ২৫০০-এর বেশি, আজকে আমি দেখলাম যে ২৫০০-এর বেশি অলরেডি মারা গেছে, সঙ্গে প্রায় 100-এর বেশি হলো পুলিশ ফোর্সেস। এমনি একটা পরিস্থিতিতে এই আন্দোলনটাকে আমার ধারণায় দমিয়ে রাখা সম্ভব হবে না। এর মধ্যেই ২০০০-এর বেশি আন্দোলনকারী কিংবা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ নিহত হয়েছেন এবং এই আন্দোলনটি দিনকে দিন যতই সময় যাচ্ছে এটি গড়াচ্ছে, বড় হচ্ছে। অনেকে বাংলাদেশের বর্ষা বিপ্লবের সঙ্গে এটিকে তুলনা করছেন, যেটি ২০২৪ সালের আগস্ট মাসে হয়েছিল। একইভাবে ইন্টারনেট বন্ধ হয়ে গেছিল, শাসক গোষ্ঠী গুলি চালিয়েছিল, নির্বিচারে হত্যাযজ্ঞ চলেছে, সেটি ইরানেও চলছে। কিন্তু ইরানের ব্যাপারে অনেকেই একটু সহানুভূতিশীল থাকেন, কারণ ইসলামী বিপ্লবের মাধ্যমে ১৯৭৯ সালের দিকে সেটি তৈরি হয়েছে এবং অনেকেই মনে করছেন যে যারা পশ্চিমা বিশ্ব তাদের বিপরীতে দাঁড়িয়ে কোন একটি ইসলামী দেশ, ইসলামী গোষ্ঠী যদি টিকে থাকে সেটি ইরান। কিন্তু পরিস্থিতি এখন ভিন্ন। এই ভিন্ন প্রেক্ষাপটে আপনি কতটা দেখছেন যে এই শাসক গোষ্ঠী যারা এখন আছেন তারা টিকে যাবেন? না, এটার জন্য মানে প্রশ্নটা খুবই ভালো এবং কমপ্লেক্স। এর উত্তর দেওয়াটা কঠিন। তবে আমরা এটাকে বুঝতে হলে প্রথম দেখতে হবে যে হোয়াট ইজ দ্য গোয়িং অন, মানে ফিল্ড রিয়েলিটি কি, মানে অবজেক্টিভ রিয়েলিটিসটা কি ওখানে আছে, আর হলো যে কোন কোন শক্তি ওখানে ইনভলভড। আচ্ছা, যে কোন আমরা প্রথম একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যে যে কোনো সরকার সে যদি অটোক্রেটিক গভর্নমেন্ট হয়, সে যদি নর্মাল পিসফুল ট্রানজিশন অফ পাওয়ারকে বন্ধ করে দেয়, হ্যাঁ, যেটা একটা নিরপেক্ষ নির্বাচন, ইনক্লুসিভ ইলেকশন, এটা যারা বন্ধ করে দেয়, সেটা সে ইসলামিক রিপাবলিকই হোক, সেটা সোশ্যালিস্ট রিপাবলিক অফ ইরাক অর সিরিয়া হোক, অথবা গাদ্দাফির মিক্সড সোশ্যালিজম ইসলামিক গভর্নমেন্ট হোক, অথবা হোসনি মুবারকের গভর্নমেন্ট হোক, অথবা বাংলাদেশের হাসিনা গভর্নমেন্ট হোক, যেখানে স্বাধীনতার চেতনা, অথবা মানে এই যে শ্রীলঙ্কার গভর্নমেন্ট, যেখানেই গভর্নমেন্টের যে চেঞ্জ অফ দ্য গভর্নমেন্ট সেটা যদি একটা পিসফুল ওয়েতে একটা ইনক্লুসিভ জনগণের অভিমতের মাধ্যমে, মানে দ্যাট ইজ অ্যান ইনক্লুসিভ ইলেকশন, এটা যদি না হয়, তাহলে সেই গভর্নমেন্ট যতটাই শক্তিশালী হোক না কেন, কোনো না কোনো সময় সে পড়ে যাবে, কারণ তাকে পরিবর্তনের অন্য কোনো শান্তিপূর্ণ উপায় নেই। একমাত্র ভায়োলেন্সের মাধ্যমে এই গভর্নমেন্টগুলোর পতন হয়। তাহলে আপনি হয়তো প্রশ্ন করবেন যে হোয়াট ইজ গোয়িং অন ইন চায়না অথবা রাশিয়া, ওই দেশগুলো একটু ভিন্নতার কেন আমি বলি, ওই সব দেশে কিন্তু ডেমোক্রেটিক প্র্যাকটিস আমরা ইতিহাসের পর ইতিহাস ঘেটেও খুব কম আমরা পাই। ওই যে ডুমা ছিল আপনার রাশিয়াতে, কিন্তু তার পাওয়ার ছিল না, যে কোনো সময় জার ওটাকে শেষ করে দিতে পারত। আবার কোমেন্টান গভর্নমেন্ট যে আসছিল চায়নায় প্রথম দিকে, ন্যাশনালিস্ট গভর্নমেন্ট সানিয়া সেনের, সেটাও ছিল আর্মির লোকজন ছিল, এবং চিয়াং কাই শেক ওয়াজ এ মিলিটারি জেনারেল। কাজেই ওরা ভিন্নতর, কিন্তু যারা কিছুটা ডেমোক্রেসির স্বাদ পেয়েছিল, যেমন ধরেন আমরা ইরান কিংবা মিডল ইস্টের কিছু অংশ, ওই যে কলোনিয়াল রুলের আন্ডারই কিন্তু অটোনমি ছিল, এগুলো যারা ভোগ করেছে তাদেরকে এভাবে দমিয়ে দেওয়া যে আমি জোর করে তোমাকে আমি হাতে রাখবো, সেটা ইসলামিক হোক, সোশ্যালিস্ট হোক কিংবা অন্য কোনো ফর্মই হোক না কেন, সেটা কিন্তু কাজে লাগে না। আচ্ছা, এটা হলো প্রিন্সিপাল আইডিয়া যে তাহলে ওখানকার গভর্নমেন্টটা কি, ওই গভর্নমেন্টের নির্বাচন দেয়, ইরানে কিন্তু নির্বাচন আছে, কিন্তু নির্বাচনটা কি নট ইনক্লুসিভ। আয়াতুল্লাহ খামেনি সে প্যানেল থেকে বেছে নেয় যে কারা কারা ওখানে দাঁড়াতে পারবে। দ্যাট মিনস ইট ইজ নট ইনক্লুসিভ। এটা যেটাকে আমরা বলি যে
the whole process is disenfranchising a big group of people who cannot participate into the transition of the government or change of the government. এটা ওখানে আছে, এটা হলো মেইন কন্ট্রাডিকশনস ওখানে কাজ হচ্ছে। এখন বর্তমান পরিস্থিতিতে ইরানের যে গভর্নমেন্ট, তার হলো ইরানিয়ার গভর্নমেন্ট একদিকে, তার সঙ্গে জড়িয়ে আছে আইআরজিসি, রেভলিউশনারি গার্ড, আর আরেকটা আছে যেটা ওর চেয়েও ডেঞ্জারাস, সেটার নাম হলো বাসিজ। এই বাসিজ যে, এটা হলো ওই যে গুন্ডা, হ্যাঁ, আমাদের ওই বাংলাদেশের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করতে চাই আমাদের দর্শকরা, এটা হলো যে হেলমেট বাহিনী কিংবা ছাত্রলীগের গুন্ডা বাহিনী ইত্যাদি ইত্যাদি, এদের সঙ্গে কিছুটা মিল আছে, কিন্তু তার চেয়ে আরো ভয়ানক। হ্যাঁ, এরা কিন্তু একদম গভর্নমেন্ট স্পন্সার্ড প্যারামিলিটারি ফোর্সেস এই বাসিজ এরা। আর অন্যদিকে কারা আছে আমাদের দেখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে অন্যদিকের যে কোয়ালিশন, ইটস এ ব্রড স্পেকট্রাম অফ কোয়ালিশন, কোন সলিড নেতৃত্ব নাই, যেটা অনেকটা বাংলাদেশের আন্দোলনের মতো, জুলাই আন্দোলনের। মানে মাস্টার মাইন্ড কেউ নেই, মাস্টার মাইন্ড বলে প্রকৃত একজন নয়, ওগুলো বানানো মাস্টার মাইন্ড, ওগুলো ফালতু। আচ্ছা, এখানে যারা আমরা দেখছি যে মুজাহিদিন নামে একটা লেফট উইং অর্গানাইজেশন আছে, যার লিডার হলো মারিয়াম রাজাভি। হ্যাঁ, এটা মাসুদ রাজাভি একসময় ইরানের নেতা ছিলেন, হ্যাঁ, তার আত্মীয় মারিয়াম রাজাভি। আর একজন আছে যেটা গ্রিন পার্টি, এরাও কিন্তু ক্লান্ডেস্টাইন, এরা কিন্তু ওপেনলি ওখানে পলিটিক্স করতে পারবে না, তার মীর হোসেন মুসাফি। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এই হোসেন মুসাফি কিন্তু 1979 এর যে বিশাল আন্দোলনে বিরাট ভূমিকা নিয়েছিল, কিন্তু পরে পাওয়ার স্ট্রাগলে তারা দাঁড়াতে পারেনি, দে লস্ট। এরা আছে। আর সিভিক সোসাইটি, ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ, এক্সাইল গ্রুপ ইত্যাদি একটা মানে মটলিজ কোয়ালিশন টাইপের এই আন্দোলনে যাচ্ছে। কিন্তু এর পেছনে যে এই আন্দোলনটা যে মানে 2500-এর বেশি, আজকে আমি দেখলাম যে 2500-এর বেশি অলরেডি মারা গেছে, সঙ্গে প্রায় 100-এর বেশি হলো পুলিশ ফোর্সেস, মানে সিকিউরিটি ফোর্সেস। তাহলে হোয়াট অ্যাবাউট দ্য আর্মি? যে রেভলিউশনারি গার্ড, যেটা ইসলামিক রেভলিউশনারি গার্ড, ওরা কিন্তু রেগুলার আর্মি না। রেগুলার আর্মির নাম হলো আর্টেশ। এই আর্টেশ কে কি রাস্তায় নামিয়েছে? নো, নট ইয়েট। কেন? এত বড় আন্দোলন হচ্ছে, আর্টেস্টকে নামাচ্ছে না কেন? তার কারণ ভয় আছে। আর্টেস্টের লয়ালিটি কোন দিকে যায় সেটা, যেটা একদম ঠিক বাংলাদেশের জুলাইয়ের পরিস্থিতি, যেখানে সামরিক বাহিনী ইনিশিয়ালি হেল্প করছিল, কিন্তু পরের দিকে ওই আর্মির যদি এই জুলাই আন্দোলনকারীদের পক্ষে না আসতো, তাহলে হাসিনাকে সরানো কিন্তু অনেক কঠিন কাজ ছিল। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। ইরানে কিন্তু আমরা এখন একই ব্যবস্থা দেখব। এই আর্টেশ যে ইরানের রেগুলার আর্মি, তারা কিন্তু চুপ করে আছে এবং তাদেরকে রাস্তায়ও নামাচ্ছে না, কারণ গভর্নমেন্ট ক্যানট বি শিওর যে তারা কোন দিকে চলে যায়। হ্যাঁ, বিদ্রোহ হয়ে যেতে পারে সামরিক বাহিনীর। যখন আপনি সিভিলিয়ানকে গুলি করবেন, তাহলে গুলি করতে গেলে সাধারণ সামরিক বাহিনীর যারা লোক, তারাই একসময় খেপে যায় যে না, আমি আমার ছেলেদেরকে মারবো, আমারই তো ভাইয়ের ছেলে, আমার বোনের ছেলে, আমার বন্ধুর ছেলে, নো, আই এম নট গোইং টু কিল দেম। এরকম একটা পরিস্থিতি দাঁড়াতে পারে। এখন আমরা দেখব যে হোয়াট ইজ দ্য এক্সটার্নাল ফোর্স। ইরানের ক্ষেত্রে এক্সটার্নাল ফোর্স ইজ ভেরি স্ট্রং। স্যার, আমরা ইন্টারনাল ফোর্সের আলোচনাটা একটু সেরে নেই, তারপর হয়তো এক্সটার্নাল ফোর্সে আসবো। আমি একটু প্রফেসর ডক্টর ফোর্সের আমি কনফার্ম করে দিচ্ছি আপনাকে যে এমনি একটা পরিস্থিতিতে এই আন্দোলনটাকে আমার ধারণায় দমিয়ে রাখা সম্ভব হবে না।